আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা গুণগত রসায়নের 20তম লেকচারটা নিব। আজকের লেকচারে আমরা আলোচনা করব ইউভি এবং আইআর রশ্মির প্রয়োগ এবং এমআরআই, এই তিনটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা পড়ব ইউভি রশ্মির যে প্রয়োগ, বিশেষ করে যে আল্ট্রাভায়োলেট রশ্মি, এই রশ্মিটার ব্যাপক প্রয়োগ আছে। কেমন, এর মধ্যে আমাদের সিলেবাসের যে টপিকটা সরাসরি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এর ভিতরে আমরা জানি ইউভি রশ্মি সাহায্যে জাল নোট বা জাল পাসপোর্ট কিভাবে শনাক্ত করা হয় সেই জিনিসটা আমরা একটু জানব। তাহলে আমরা ইউভি রশ্মিটা কি সেটা একটু জানি। আমরা জানি যে সকল তড়িৎ চুম্বকীয় রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 10 থেকে 380 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য, তাদেরকে আমরা বলি তড়িৎ চুম্বকীয় রশ্মি, অর্থাৎ তাদেরকে আমরা বলি ইউভি রশ্মি। অর্থাৎ ইউভি রশ্মি হচ্ছে মূলত যেটা গামা এবং রঞ্জন রশ্মি তরঙ্গদৈর্ঘ্য থেকে সাধারণত বড়, কিন্তু দৃশ্যমান আলো থেকে সাধারণত এটা কম। ঠিক আছে, দৃশ্যমান আলো থেকে তার তরঙ্গদৈর্ঘ্যটা কম থাকে, তাদেরকে আমরা বলি তড়িৎ চুম্বকীয় রশ্মি। আরেকটা জিনিস আমাকে একটু জানতে হবে যে জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণের কীভাবে ইউভি রশ্মি কাজ করে। আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে ফসফোর কি। অনেক সময় জ্ঞানমূলকে আসে ফসফোর কি, বা এটাকে ফ্লোরোসেন্ট ফসফোরও বলে থাকে, ফ্লোরোসেন্ট ফসফোর। অর্থাৎ এটা এক ধরনের রঞ্জক পদার্থ, বা আমি লিখছি ফসফোর হলো এক ধরনের অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। অনুপ্রভা কি জিনিস আমরা গত ক্লাসে বলেছি, অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ যা 230 থেকে 375 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে এবং সে 380 থেকে 780 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো বিকিরণ করে। অর্থাৎ এই যে ইউভি রশ্মি যে জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহার করা হয়, তখন ইউভি রশ্মির সাধারণত এই 230 থেকে 375 ন্যানোমিটার এই তরঙ্গদৈর্ঘ্যটা সাধারণত জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহার করা হয়। তাহলে এটা ভালো করে এমসিকিউর জন্য মনে রাখবা। কেমন, যে জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মির কত, মানে কোন সীমানাটা ব্যবহার করা হয়, অর্থাৎ কত থেকে কত ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করা হয়, এইটুকু, অর্থাৎ 230 থেকে 375। তাহলে সে এই আলোটা সে শোষণ করে, তার বিশেষ যে বৈশিষ্ট্য, সে এই এত ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে আলো শোষণ করে আর এক দৃশ্যমান আলো হিসাবে সে বিকিরণ করে। এই জিনিসটা একটু ভালো করে জানো। আর আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে জাল টাকা বা জাল পাসপোর্ট কিভাবে শনাক্ত করা হয়। দেখো, আমরা একটু এই অংশটা বুঝিয়ে দিই। ধরো প্রত্যেক দেশের কেমন বিশেষ করে গুরুত্বপূর্ণ ব্যবহার যে জিনিসগুলো, বিশেষ করে টাকা বা পাসপোর্ট, কেমন এটি রাষ্ট্রীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ধরো তোমাকে দুইটা নোট দিয়েছে, কেমন, ধরো দুইটা নোট, একটা নোট আর একটা নোট, কেমন, ধরো 100 টাকা বা 500 টাকা। ধরো এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে ধরো নকল বা জাল, কেমন, এটা হচ্ছে জাল। তো কিভাবে আমরা এই ইউভি রশ্মির মাধ্যমে এই জাল টাকা বা আসল টাকা শনাক্ত করব? মনে রাখবা, যেটা আসল টাকা, এই আসল টাকায় কতগুলো নিরাপত্তা ব্যবস্থা থাকে আসল টাকার ভিতরে। এই নিরাপত্তা ব্যবস্থাগুলো বিশেষ করে কথায় বা তোমার বিভিন্ন জাল টাকার ভিতরে সুতা থাকে বা বিভিন্ন ধরনের প্রতিচ্ছবি মুদ্রিত থাকে, কেমন, এই জাল টাকার আসল টাকার ভিতরে। আর এই যে নিরাপত্তা যে সুতা বা প্রতিচ্ছবি থাকে, এর ভিতরে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে বা রাসায়নিক পদার্থ থাকে, সেটাকে আমরা বলছি ফসফর বা ফ্লোরোসেন্ট ফসফর। ফ্লোরোসেন্ট ফসফর বা ফসফর জাতীয় এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে কোথায়, এই তোমার এই আসল টাকায়। বুঝতে পারছো? দেখবে আমাদের বাংলাদেশের টাকায় বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের যে প্রতিচ্ছবি, এটা কিন্তু মুদ্রিত থাকে, এটা কিন্তু স্বাভাবিক আলোতে আমরা দেখি না। আবার কিছু নিরাপত্তা সুতা থাকে, বুঝতে পারছো? তখন এই যে নিরাপত্তা সুতা বা প্রতিচ্ছবিতে কি থাকে, ফ্লোরোসেন্ট ফসফর থাকে, রঞ্জক পদার্থ থাকে ওখানে। তখন তুমি যখন, আর জাল টাকায় সাধারণত থাকে না, কেমন। আচ্ছা, তো যখন তুমি এই আসল বা নকল আসল টাকাটা যদি তুমি ইউভি লাইটের নিচে ধরো বা ইউভি রশ্মি এখানে নিক্ষেপ করো,
তখন আসল টাকায় যে ফ্লোরোসেন্ট ফসফোর বা যে ফসফোর জাতীয় রাসায়নিক পদার্থ আছে সেটা কি করবে, ওই ইউভি লাইট থেকে শক্তি শোষণ করবে। ঠিক আছে, শক্তি শোষণ করে আবার যখন শক্তিটা বিকিরণ করবে তখন উজ্জ্বল বর্ণ দেখাবে। ঠিক আছে, তখন উজ্জ্বল বর্ণ দেখাবে। আচ্ছা, তবে মনে রাখবা এখানে যে ফ্লোরোসেন্ট ফসফোর বা যে রঞ্জক পদার্থ ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু দৃশ্যমান অঞ্চলের আলো তারা শোষণ করে না, তারা ইউভি লাইটের এই অঞ্চলের আলোটা তারা শোষণ করে। বুঝতে পারছো? কিন্তু নকল টাকা বা জাল টাকা সেই ফ্লোরোসেন্ট ফসফোর ওই জাতীয় উপাদান তারা এখানে দিতে পারে না, বা যে রঞ্জক পদার্থ বা যে ধরনের সুতার যে রঞ্জক ফ্লোরোসেন্ট ফসফোর দেওয়ার কথা ওইটা তারা দিতে পারে না। তো যার কারণে ইউভি লাইটের নিচে ওই টাকাটা নিলে বা ওর উপরে ইউভি লাইট ধরো আপতিত করলে তারা কি ওই ধরনের উজ্জ্বল বা প্রতিপ্রভা অনুপ্রভা বা প্রতিপ্রভার সৃষ্টি করতে তারা পারে না। বুঝতে পারছো? তারা এই ধরনের বর্ণালী সৃষ্টি এখানে হয় না। এভাবে আমরা খুব সহজে জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্ত করতে পারি। তাহলে আমরা দেখ বিভিন্ন দেশের বিভিন্ন টাকা, যেমন বাংলাদেশের টাকা, আমেরিকার বিভিন্ন ডলারে যে ধরনের এই ফ্লোরোসেন্ট বা ফসফোর জাতীয় ফ্লোরোসেন্ট ফসফোর বা ফসফোর জাতীয় উপাদানগুলো ব্যবহার করা হয় এটা একটু দেখে নাও। যেমন এই রঞ্জক পদার্থগুলো যেগুলো আসল টাকা বা পাসপোর্টে দেওয়া হয় সেটা হচ্ছে আমি 3টা লিখে দিয়েছি এখানে, ইট্রিয়াম অক্সাইড ও ইউরোপিয়াম আয়ন। এটা হচ্ছে ইট্রিয়াম অক্সাইড, ইউরোপিয়াম আয়ন, এই ধরনের রঞ্জক পদার্থ ব্যবহার করা হয়, ফসফোর জাতীয় উপাদান ব্যবহার করা হয়, যেটা ইউভি লাইটের নিচে নিলে কি লাল বর্ণ বিকিরণ করে। ঠিক আছে, যদি এটা ব্যবহার করা হয় তেমন। আর যদি সেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড আর টারবিয়াম আয়ন, অর্থাৎ তোমার সেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড আর টারবিয়াম আয়ন ব্যবহার করা হয় রঞ্জক পদার্থ হিসাবে বা ফসফোর হিসাবে, তখন সবুজ বর্ণ বিকিরণ করে। কেমন? আচ্ছা, যদি বেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড আর ইউরোপিয়াম আয়ন ব্যবহার করা সবচেয়ে এটা বেশি ব্যবহৃত হয়, নীল বর্ণ বিকিরণ করে। ঠিক আছে, তাহলে বিভিন্ন দেশের বিভিন্ন টাকায় এই বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থগুলো তারা ব্যবহার করে, অর্থাৎ গোপনীয়ভাবে এই রঞ্জক পদার্থগুলো কোথায় এই টাকায় বা যা আসল টাকা বা পাসপোর্টে তোমার থাকে, যেটা সাধারণত দৃশ্যমান অঞ্চলের আলো তারা শোষণ করে না, কিন্তু ইউভি লাইট অঞ্চলে নিলে ঠিকই খুব সহজেই কি করা যায়, তাদেরকে শনাক্ত করা যায়। বর্তমানে তোমার বাজারে এমন ইউভি লাইট নামে এক ধরনের কলমও পাওয়া যায়। ঠিক আছে, ওই কলম থেকে তুমি দেন ইউভি লাইট যদি জাল টাকার উপরে নিক্ষেপ করো তখন বিভিন্ন ধরনের বর্ণ অর্থাৎ অনুপ্রভার সৃষ্টি হবে, অর্থাৎ টাকাটা জ্বলজ্বল করবে। কেমন? দেখবা আমাদের দেশে যে বিভিন্ন টাকার ভিতরে যে শেখ মুজিবুর রহমান সাহেবের যে ছবি আছে, তারপর রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি আছে, তুমি যদি ইউভি লাইটের নিচে নাও দেখবা এই ছবিটা একেবারে জ্বলজ্বল করে বেশি উঠবে, অর্থাৎ ওখান থেকে অনুপ্রভার সৃষ্টি হবে, আলোর ঝলক সৃষ্টি হবে। তো এইভাবে আমরা খুব সহজেই এই ইউভি রশ্মি দ্বারা কি করতে পারি, আমরা জাল টাকা শনাক্ত করতে পারি। তো আমি তো ব্যাপক আলোচনা করলাম আমার লেকচার সেটা মাত্র, ঠিক আছে, অল্প কথায়, যে দেখো এই যে আমি অল্প কথা 4-5টা লাইনে আমি লিখে দিয়েছি। কেমন? দেখো এই যে প্রকৃত পাসপোর্ট এবং জাল টাকায় নিরাপত্তা ব্যবস্থা থাকে যা কথা কিংবা প্রতিছবি হিসাবে মুদ্রিত থাকে। এইসব নিরাপত্তা ব্যবস্থা ফ্লোরোসেন্ট ফসফোর রাসায়নিক পদার্থ মিশানো থাকে, ফলে খালি চোখে অনেক ক্ষেত্রে দৃশ্যমান থাকে না। আসল বা পাসপোর্ট ইউভি রশ্মির নিচে রাখলে নিরাপত্তা ব্যবস্থাগুলো ইউভি রশ্মি অঞ্চল থেকে রেডিয়েশন শোষণ করে অনুপ্রভার সৃষ্টি করে, কিন্তু জাল টাকা বা পাসপোর্ট হলে অনুপ্রভার সৃষ্টি হয় না। আবার জাল নোট বা পাসপোর্টের ক্ষেত্রে শোষণ বা অনুপ্রভার মাত্রা তরঙ্গদৈর্ঘ্য প্রকৃত নোট বা পাসপোর্টের সমান হবে না। এভাবে আমরা খুব সহজে কি করতে পারি, খুব সহজে ইউভি রশ্মি দ্বারা আসল বা নকল পাসপোর্ট শনাক্ত করা হয়। তো দেখছো আমি অল্প কথায় মোটামুটি লিখে দিয়েছি, এটুক লিখতে পারলে তোমার এটা অনুধাবনের মধ্যে বেশিরভাগ আসে। কেমন? আমি এই পর্যন্ত যত দেখেছি সবগুলি অনুধাবনের মধ্যে আসছে। তো আমরা এখান থেকে এই টপিক থেকে আসতে পারে ইউভি রশ্মি কাকে বলে, তোমার ফসফোর কি, আর আসতে পারে যে ইউভি রশ্মি দ্বারা কীভাবে জাল টাকা বা পাসপোর্ট শনাক্ত করা হয়। কেমন? ঠিক আছে, তারপর আমরা চলে যাব আইআর রশ্মির প্রয়োগ। দেখো তারপর আমরা আইআর রশ্মির যে প্রয়োগ এটা আমরা পড়ব। তাহলে আসে আমরা আইআর রশ্মির প্রয়োগ কি। কেমন? এর আগে আমরা একটু সংজ্ঞাটা পড়লে আইআর রশ্মি কি।
আমরা জানি 780 থেকে 10⁻⁶ বা 750 থেকে কোনো বই লেখছে 10⁻⁶ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় রশ্মিকে আইআর রশ্মি বলা হয়। সংজ্ঞাটা আমরা পড়ে নিব। আইআর রশ্মি কি, বা এটা কয়েকটা নামে পরিচিত, অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে ইত্যাদি নামে পরিচিত। কেমন? তো এই আইআর রশ্মিকে আবার বিভিন্ন ক্ষেত্রে যে ব্যবহার করা হয় এদেরকে আবার কয়েকটা ভাগে বিভক্ত আইআর রশ্মি। একটা হচ্ছে সন্নিকট আইআর বা নিয়ার আইআর, এন আইআর। কেমন? এর আওতা হচ্ছে 750 থেকে 1400 ন্যানোমিটার। তারপর তাপীয় আইআর বা থার্মাল আইআর, এটার ব্যবহার হচ্ছে 1400 থেকে 3000। 1400 থেকে 3000। কেমন? এর বিশেষ করে কেন তাকে থার্মাল, এই তরঙ্গ দৈর্ঘ্য কেমন, এই যে কি বললাম আমরা 1400 থেকে 3000, এই অঞ্চলের কার্যকর পদ্ধতিতে তাপ দেওয়া, অর্থাৎ এই অঞ্চলে কার্যকর পদ্ধতিতে তাপ দেওয়া হয় বলে একে থার্মোগ্রাফিও বলে থাকে। এটি ব্যবহার করে যে প্রতিছবি ইমেজ পাওয়া যায় তাকে থার্মাল গ্রাফ বলা হয়। তারপর হচ্ছে ধরো মধ্য আইআর, এর আওতা হচ্ছে 3000 থেকে 8000 ন্যানোমিটার। ঠিক আছে, এই আওতা, এটার বিভিন্ন প্রয়োগ আছে, তোমরা বিভিন্ন বই থেকে এগুলো পড়ে নিও। শরীরীয় আইআর, এটা খুব ইম্পর্টেন্ট অংশ, এমসিকিউতে আসে। শরীরীয় আইআর এটা হচ্ছে 8000 থেকে সাধারণত 12, আরেকটা হচ্ছে মধ্য আইআর। কেমন? এটা হচ্ছে 3000 থেকে 8000। আরেকটা হচ্ছে শরীর আইআর, সেটা হচ্ছে 8000 থেকে 12000 ন্যানোমিটার। এটি সাধারণত রোগ নির্ণয় বা ফিজিওথেরাপিতে এটা ব্যবহার করা হয়। রোগ নির্ণয় এবং ফিজিওথেরাপিতে সাধারণত এই শরীরীয় আইআর অর্থাৎ আইআর রশ্মির এত থেকে এত ন্যানোমিটারের তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করা হয়। এছাড়াও চিকিৎসা বিজ্ঞানে অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যাপক প্রয়োগ আছে। আমি শুধু এই কোটেশনগুলো বলে দিলাম, তোমরা এগুলো ডিটেলস করে নিও। আমার লেকচার শিটেও প্রত্যেকটা ডিটেলস আছে। এবং চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে ক্যান্সার নির্ণয়ে আইআর রশ্মির ব্যাপক প্রয়োগ আছে। কিভাবে প্রয়োগ করা হয় যে কোনো বই বা আমার লেকচার শিটে দেখে নিও। আমি এগুলো রিডিং পড়ে সাধারণত বড় করতে চাই না লেকচারটা। এবং মস্তিষ্কে রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়, স্ট্রোক চিকিৎসায় ব্যবহার করা হয়, ফিজিওথেরাপিতে বর্তমানে ব্যাপক প্রয়োগ আছে, মেডিকেল ডায়াগনস্টিক্স তার যথেষ্ট প্রয়োগ আছে, দূর অবলোহিত বা আরেকটা আছে এফআইআর, ফার, দূর অবলোহিত রশ্মির দ্বারা রোগ নিরাময়, অর্থাৎ এটারও একটা ব্যাপক প্রয়োগ। তাহলে প্রত্যেকটা প্রয়োগ দেখো, যদি আমার লেকচার শিটে দেখো, আমি প্রত্যেকটা প্রয়োগ মোটামুটি একটা লিখে দিয়েছি। ক্যান্সার চিকিৎসায়, মস্তিষ্কের রোগ চিকিৎসায়, স্ট্রোক চিকিৎসায়, ফিজিওথেরাপিতে। কেমন? এগুলো তো মোটামুটি আমি লিখে দিয়েছি। কেমন? এখন তোমরা মোটামুটি যদি একটু পড়তে চাও পড়ে নিতে পারো। কেমন? তারপর আমরা আরও কয়েকটা বললাম যে ক্যান্সার আরও কিছু প্রয়োগ আছে, যেটা হচ্ছে তোমার ডায়াগনস্টিক। দেখো মোটামুটি সবগুলো আমি বড় করে লিখে দিয়েছি। কেমন? এই যে মেডিকেল ডায়াগনস্টিক পদ্ধতিতে এটা ব্যবহার করা হয়। তারপর তোমার দূর পাল্লা, এই যে প্রত্যেকটারও একটা ভলিউম লেখা আছে। কেমন? এই যে দূর অবলোহিত রশ্মি দ্বারা রোগ নির্ণয়। তো আমি এগুলো রিডিং পড়লাম না, তোমরা এগুলো রিডিং পড়ে বা বিভিন্ন বই, যেই বই পড়ো ওই বইয়ের থেকে এগুলো একটু ডিটেলস পড়ো এমসিকিউর জন্য। কেমন? আচ্ছা, আর তোমার যদি 2 নম্বরে আসে আইআর রশ্মির প্রয়োগ, তো আইআর রশ্মির প্রয়োগ জাস্ট এই যতটুকু দেখালাম এটুকু দেখালেই মোটামুটি হয়ে গেল, প্রত্যেকের ব্যাখ্যায় না গেলেও হবে। এই কাজে সাধারণত আইআর রশ্মিগুলো ব্যবহার করা হয়। আর এখান থেকে অনেক কিছু এমসিকিউ আসে, এমসিকিউগুলো ভালো করে পড়ার জন্য যে বই পড়ো বইয়ের থেকে রিডিং করে নিতে পারো। আর আমার লেকচার শিটটা যারা তোমাদের কাছে আছে তারা আমার লেকচার শিট থেকে একটু দেখলেই হয়ে যাবে। অনেক সময় এই আইআর রশ্মি থেকে এই এমসিকিউটা মোটামুটি আসে, একবার আসছে, আমি দেখো দেওয়া আছে যে শরীর থেকে কোন রশ্মি বিকিরিত হয়? মিডল আইআর। কেমন? মিডল আইআর রশ্মি শরীর থেকে বিকিরিত হয়। এটা এমসিকিউর জন্য পড়ে নিও। আর একটা কাজ হচ্ছে, দেখবা আমার লেকচার শিটের একটা বিশেষত হচ্ছে প্রত্যেকটা টপিক, যেমন আজকে যে আইআর রশ্মি, তারপর পড়ালাম ইউভি রশ্মি, প্রত্যেকটা টপিক আকারে এখান থেকে কী ধরনের এমসিকিউ বোর্ডে বা বিভিন্ন কলেজে আসছে সেটা কিন্তু আমার লেকচার শিটের পিছনে দেওয়া আছে। তো তুমি আজকে যা পড়বা সাথে সাথে এই টপিক থেকে এমসিকিউগুলো পড়ে নিবা। তা আমি আর দেখাই না, কারণ এই দিন ভিডিও যে ক্লাসগুলো করতেছি বা আমি তোমাদের জন্য অনলাইন যে ক্লাসগুলো তৈরি করতেছি, এখান থেকে ওগুলো নিয়ে আলোচনা করলে এমসিকিউ নিয়ে আলোচনার একটা লেকচার 1-1.5 ঘন্টা চলে যাবে। এই কারণে আমি ওগুলো আলোচনা করি না, এমসিকিউগুলো জাস্ট কিছু সৃজনশীল আলোচনা করি। আর যেমন তোমার এই যে আমরা আইআর রশ্মি বা ইউভি রশ্মির
যা পড়ালাম এখান থেকে অনেক সময় সৃজনশীল প্রশ্ন আসতে পারে। যেমন দেখো আমি তোমাদের দেখাই, অলরেডি আসছো। যেমন তোমাকে এখান থেকে যদি আমি একটা সৃজনশীল প্রশ্ন দেখাই, ধরো এরকম, ধরো এই, ধরো এখান থেকে দুইটা বর্ণালী দেখালা তুমি, এই এখানে n এর মান কত 1 2 3 4 5 6, আর এটা দেখালা এই, তাহলে এখানে a বর্ণালী আর হচ্ছে কি b বর্ণালী। এই এখন আমি যদি বলি এখান থেকে একটা উচ্চতর দক্ষতার প্রশ্ন আমি দেই, উদ্দীপকে a এবং b বর্ণালী যে অঞ্চলে ঘটে ওই অঞ্চলের রশ্মির প্রয়োগ আলোচনা করো। তো তুমি লিখবা উদ্দীপকের a বর্ণালীটা হচ্ছে লাইমেন সিরিজ, তো লাইমেন সিরিজ সাধারণত ইউভি অঞ্চলে ঘটে, আর এটা হচ্ছে কি প্যাশন সিরিজ, প্যাশন সিরিজ সাধারণত অবলোহিত অঞ্চলে ঘটে। তাহলে অর্থাৎ এই ইউভি রশ্মি এবং আইআর রশ্মি বা অবলোহিত যে রশ্মিটা, এই রশ্মি দুটোর প্রয়োগ তুমি আলোচনা করবা, যেমন যেটা আমি দেখালাম। এই কারণে তোমরা যে আইআর রশ্মির প্রয়োগগুলো প্রত্যেকটা একটু একটু করে তুমি যতটুকু পারো লিখতে চেষ্টা করবা, কেমন। আর ইউভি রশ্মির প্রয়োগ হচ্ছে জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণ, ওইটা কি তুমি ভালো করে হাইলাইটস করবা, কেমন। ওকে, তারপর আজকে আমি সর্বশেষ টপিক চলে যাব, আমি তোমার এমআরআই, যেটা আমাদের আজকে মেইন টপিক। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব রোগ নির্ণয়ে এমআরআই পরীক্ষার মূলনীতি, কেমন। এটা আমি তোমাদের ব্যাপক আকারে পড়াবো, ডিটেলস পড়াবো, তবে পরীক্ষাতে তেমন এটা ডিটেলস আসে না, যার সঙ্গে সঙ্গে আসে এমআরআই কি বা এমআরআইতে কোন রশ্মি ব্যবহার করা হয় ইত্যাদি ইত্যাদি। আর সর্বোচ্চ এমআরআইয়ের মূলনীতি আমি তোমাদের ডিটেলস পড়াবো এমআরআইটা, কিন্তু অনেক সময় এমআরআইয়ের মূলনীতি 2 নম্বর দিয়ে আসে, আমি 4 থেকে 5 লাইনে মূলনীতিটা লিখে দিয়েছি, ওই সংক্ষিপ্তটুকু পড়লেও হবে, কিন্তু আমি পড়াবো তোমাদের অনেক ডিটেলস। তো দেখো এমআরআই কি জিনিস। এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বা চুম্বকীয় অনুরণন। এই রেজোনেন্স কি জিনিস, ইমেজিং কি জিনিস, আমরা আজকে ডিটেলস বুঝতে পারবো যে রেজোনেন্স জিনিসটা কি, চুম্বকীয় অনুরণন, কেমন। তা আমি যদি এই এমআরআই করতে চাই, আমাকে মেইন আগে জানতে হবে এনএমআর, কারণ এমআরআই এর মেইন জিনিসটা হচ্ছে এনএমআর, এমআরআই করতে গেলে। আচ্ছা, তো এনএমআর হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। তা আমরা এই এনএমআর বর্ণালী এই জিনিসটা আগে আমরা জানবো, অর্থাৎ আগে কি এনএমআর বর্ণালী পড়বো, কিভাবে এনএমআর বর্ণালী সৃষ্টি হয়, সেই এনএমআর বর্ণালীটাকে প্রসেসিং করে, বিশেষ করে ডাটা প্রসেসরের মাধ্যমে প্রসেসিং করে সেটা ইমেজে অর্থাৎ এমআরআইতে রূপান্তর করা হয়। তাহলে আমাকে মেন জিনিসটা হচ্ছে এনএমআর, এটা আমাকে বুঝতে হবে, কেমন। এনএমআর কার্যপ্রণালীটা আমাদের মেন জানতে হবে, ঠিক আছে। তো আগে আসো এনএমআর কোন এনএমআর সক্রিয় পরমাণু, কোন পরমাণু এনএমআর সক্রিয়। সাধারণত আমরা সব পরমাণু সাধারণত এনএমআর বর্ণালীতে ব্যবহৃত হয় না, কেমন, বা এনএমআর বর্ণালী সব পরমাণু থেকে পাওয়া যায় না। তো বিজোড় প্রোটন বা নিউট্রন বিশিষ্ট পরমাণুগুলো সাধারণত এনএমআর সক্রিয়। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট যে এনএমআর সক্রিয় পরমাণু, কেমন, বিশেষ করে হাইড্রোজেন, এইটা কি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই এনএমআর বর্ণালী উৎপাদনে, কেমন, যে এই হাইড্রোজেন দেখো তার ভিতরে কিন্তু প্রোটন আছে, হয় প্রোটন বিজোড় হতে হবে, নাইলে নিউট্রন বিজোড় হতে হবে। তারপর এই যে কার্বনের একটা আইসোটোপ ব্যবহার করা হয়, কার্বন 12 আইসোটোপ 13 আইসোটোপ ব্যবহার করা হয়। এখানে নিউট্রন সংখ্যা কিন্তু 7, নিউট্রন সংখ্যা 7, অর্থাৎ 3 জোড়া একটা মানে কি একটা বিজোড় আছে, কেমন। তারপর এই যে ফ্লোরিন, কেমন, এখানে কিন্তু বিজোড় পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, অর্থাৎ বিজোড় প্রোটন, এখানে প্রোটন সংখ্যা বিজোড়, একটা প্রোটন বিজোড় আছে, 4 জোড় একটা, অর্থাৎ একটা প্রোটন বিজোড় আছে, কেমন। এখানে কিন্তু ফসফরাস, এরাও কিন্তু বিজোড় প্রোটন, অর্থাৎ তোমার 7 জোড়া একটা বিজোড় প্রোটন। অর্থাৎ মনে রাখবা যে সকল প্রোটনগুলো কোনো পরমাণুতে বিজোড় প্রোটন থাকে, এই বিজোড় প্রোটনগুলোর সাধারণত তাদের ইলেকট্রনের ন্যায় তারা একটা চুম্বকরূপী আচরণ করে, অর্থাৎ এই প্রোটনগুলো বিজোড় প্রোটন বিশিষ্ট পরমাণুগুলো কি চুম্বকরূপী আচরণ করে। যেমন এই যে হাইড্রোজেন, এটা চুম্বকরূপী আচরণ করে, যেহেতু তার ভিতরে কি একটা বিজোড় প্রোটন আছে। তো এটা ক্ষুদ্র, তাহলে বিজোড় প্রোটন বিশিষ্ট বা নিউট্রন বিশিষ্ট পরমাণুগুলো ক্ষুদ্র পরমাণুরূপে আচরণ করে, এবং যার কারণে তারা এনএমআর সক্রিয়। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এমসিকিউর জন্য জেনে গেলাম কোনগুলো তোমার এনএমআর সক্রিয় হবে। একটা জিনিস ভালো করে মনে রাখবা, আমরা যে বর্ণালীর সৃষ্টি করেছি বা পিছনে পড়েছি বিভিন্ন ধরনের বর্ণালীর শ্রেণী বিভাগ, তো ওখানে
যে বিশেষ করে এক্স রে, ইউভি, ভিজিবল, এই যে রশ্মিগুলো আমরা যে কোনো একটা পরমাণুর ভিতরে নিক্ষেপ করে আমরা ইলেকট্রনীয় বর্ণালী পেয়েছি, অর্থাৎ ইলেকট্রন স্থানান্তর করে, অর্থাৎ ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর উচ্চতর শক্তি স্তর, উচ্চতর শক্তি স্তর থেকে যখন নিম্নতর শক্তি স্তরে এসেছে আমরা বর্ণালী পেয়েছি। সে বুঝতে পারছো, সে বর্ণালী পেয়েছে। তো ইলেকট্রনীয় বর্ণালী সরাসরি এক্স রে, ইউভি, ভিজিবল এরা মোটামুটি তোমার শক্তিশালী আলো কেমন বা শক্তিশালী বিকিরণ। তা এদেরকে ব্যবহার করে আমরা ভিজিবল মানে দৃশ্যমান, এদেরকে ব্যবহার করে আমরা ইলেকট্রনীয় বর্ণালী পেয়েছি, অর্থাৎ ইলেকট্রন স্থানান্তর করে আমরা বর্ণালী পেয়েছি, যার কারণে এদেরকে আমরা বললাম ইলেকট্রনীয় বর্ণালী পেয়েছি। বিশেষ করে আইআর এদের তুলনায় দুর্বল আলো, ঠিক আছে। এই আইআর রশ্মি দ্বারা কোনো একটা পরমাণুর ইলেকট্রন স্থানান্তর করা সম্ভব না। তুমি যদি কোনো একটা পরমাণুর ভিতরে আইআর রশ্মি দাও, তো আইআর রশ্মি কি করতে পারে না, এরা দুর্বল আলো ইলেকট্রনগুলোকে স্থানান্তর করতে পারে না। তাহলে আমরা বলতে পারি আইআর আলো দ্বারা সরাসরি ইলেকট্রনীয় বর্ণালী বা পারমাণবিক বর্ণালী পাওয়া যায় না। কিন্তু আইআর রশ্মি বিভিন্ন অণু, বিশেষ করে ডাইপোল বিশিষ্ট বা পোলার যে অণুগুলো, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা পোলার অণু। তো এই এদের ভিতরে যখন আইআর রশ্মি পাস করা হয় বা স্থায়ী ডাইপোল মোমেন্টদারী অণুর ভিতরে, বা যাদের ভিতরে স্থায়ী পজিটিভ নেগেটিভ চার্জ আছে, তুমি জানো এটার ভিতরে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ পোলার অণু, তাদের মধ্যে যখন আইআর রশ্মি পাস করা হয় তখন তাদের মধ্যে যে বন্ধন ইলেকট্রন, এই বন্ধন ইলেকট্রনগুলো আইআর রশ্মি শোষণ করে কম্পন সৃষ্টি হয়, কম্পন ঘটে, ভাইব্রেট করে, ঠিক আছে, তাদের আবর্তন ঘটে, যেটি হোক, যে তাদের কম্পন সৃষ্টি হয়। তখন এই ইলেকট্রনের কম্পনজনিত কারণে এখানে বর্ণালীর সৃষ্টি হয়, সেটাকে আমরা আণবিক বর্ণালী বলে থাকি। তাহলে আমরা বলতে পারি আইআর রশ্মি দ্বারা সরাসরি কি ইলেকট্রনীয় বর্ণালী পাওয়া যায় না, কিন্তু আণবিক বর্ণালী, অর্থাৎ তারা অণুর ভিতরে যখন আইআর রশ্মি পাস করা হয় তখন ইলেকট্রনগুলো কম্পন সৃষ্টির কারণে কেমন তাদের বর্ণালী পাওয়া যায়। তাই আমরা বলতে পারি তাহলে আইআর রশ্মিও ইলেকট্রনীয় বর্ণালী দেয়, তবে ইলেকট্রনীয় আণবিক বর্ণালী দিয়ে থাকে, কেমন। ওকে, কিন্তু রেডিও বা টিভি ওয়েভ বা এই তরঙ্গগুলো তারা কি করতে পারে না, তারা সবচেয়ে দুর্বল তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে রেডিও ওয়েভ বা রেডিও ওয়েভ বা টিভি। এই ওয়েভগুলো বা এই তরঙ্গদৈর্ঘ্যগুলো এই তরঙ্গগুলো খুবই দুর্বল, কারণ এদের আলো দেখবা তরঙ্গদৈর্ঘ্য অনেক বড়, 10⁸ থেকে 10⁻12 ন্যানোমিটার বা 100 সেন্টিমিটার থেকে 10⁻3 মিটার, তাদের তরঙ্গদৈর্ঘ্য অনেক বড়। তো তোমরা জানো তরঙ্গদৈর্ঘ্য বড় হলে তো ওই আলোর শক্তিও কম, তো এই আলোর শক্তি কম। তো কোন একটা বস্তুর পরমাণুর ভিতরে যখন ওই আলো পাস করা হয় বা কোন একটা যৌগের ভিতরে যদি ওই আলো পাস করা হয় ও কোনো একটা পরমাণুর ভিতরে, তারা কি করতে পারে না, এই ইলেকট্রনগুলো একেবারে ন্যূনতম পরিমাণও তারা কিছুই করতে পারে না, অর্থাৎ ইলেকট্রনের কোনো ভাইব্রেট বা ইলেকট্রন স্থানান্তর করতে পারে না, যেটা তারা দুর্বল আলো। ধরো একটা পাথর তুমি এখানে রাখছো, এই পাথরটাকে সরাতে 1200 কিলোজুল শক্তির প্রয়োজন, এটাকে এখান থেকে সরাতে। তো তুমি যদি এখানে 5 কিলোজুল বা 10 কিলোজুল শক্তি দাও, এই পাথরটা কি নড়বে না। তাহলে এই পাথরটাকে সরাতে হলে ন্যূনতম 1200 বা 1100 কিলোজুল দিলেও মোটামুটি সে ভাইব্রেট করবে, নড়বে, চলবে, কিন্তু তুমি কম শক্তি দিয়েছো, সুতরাং এই কম শক্তি দ্বারা ইলেকট্রনকে কিছুই করা যাবে না। তাই এই কম শক্তি দিয়ে কোনো কক্ষপথের ইলেকট্রনকে কিছুই করা যায় না, ইলেকট্রনগুলো কোনো শক্তি এখান থেকে অ্যাবজর্ব করে না। তখন এই শক্তিটা তুমি যখন রেডিও ওয়েভ দিচ্ছ, শক্তিটা আস্তে 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 কোথায় চলে যাবে, একটা নিউক্লিয়াসে চলে যাবে। তো নিউক্লিয়াসে চলে গেলে যে সকল পরমাণুর নিউক্লিয়াসে বিজোড় প্রোটন আছে, বুঝছো, বা বিজোড় নিউট্রন আছে, এই তারা কি করে এই নিউক্লিয়াসে ওই শক্তিটা, রেডিও ওয়েভ শক্তিটা অ্যাবজর্ব করে নিউক্লিয়াসের মধ্যে এক ধরনের রেজোনেন্স ঘটে। রেজোনেন্স কি জিনিস আজকে আমরা পরে বুঝতে পারবো। এই রেজোনেন্স জনিত কারণে এখানে একটা বর্ণালীর সৃষ্টি হয়, সেটাকে আমরা বলি এই যে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। অর্থাৎ ওই যে নিউক্লিয়াসের ভিতরে এক ধরনের পরিবর্তন ঘটে, অর্থাৎ শক্তিটা আইসে নিউক্লিয়াসে আসে, নিউক্লিয়াসে আসলে একটা নিউক্লিয়াসের যে প্রোটন, ওই প্রোটনের ভিতরে কি করে এক ধরনের নিউক্লিয়াসের ভিতরে এক ধরনের শক্তির পরিবর্তন ঘটে, অর্থাৎ রেজোনেন্স ঘটে, যার কারণে এখান থেকে এক ধরনের বর্ণালী পাওয়া যায়। তাহলে ওই বর্ণালীটির নাম হচ্ছে এনামার বর্ণালী। আর এই এনামার বর্ণালী বিশ্লেষণ করে বিশেষ করে বিভিন্ন অণুর তাদের গঠন পর্যালোচনা করা হয়, বা ওই অণুর ভিতরে প্রোটনের বা হাইড্রোজেনের পরিবেশ কীরকম এগুলো জানা যায়। কিন্তু আমরা এই এনামার, কিন্তু আমাদের বডিতে বিশেষ করে যে হাইড্রোজেন আছে, যে পানি আছে, আমরা জানি আমাদের শরীরে প্রায় 80-90% কিন্তু পানি, এই পানিতে হাজার হাজার পরমাণু বা বিলিয়ন ট্রিলিয়ন কি হাইড্রোজেন পরমাণু থাকে।
তো এই হাইড্রোজেন পরমাণুতে তো প্রোটন থাকে, এই প্রোটনের সাথে এই যখন আইআর রেডিও ওয়েভ তরঙ্গ রেজোনেট হয়ে আমাদের শরীরেও এক ধরনের বর্ণালীর সৃষ্টি হয়, এনামার বর্ণালী। সেই এনামার বর্ণালীটিকে ডাটা প্রসেস করে এমআরআইতে রূপান্তর করা হয়। তো সেইটি আমরা তোমাদের আজকে ডিটেলস এখন দেখাবো, ঠিক আছে? কিভাবে এনামার বর্ণালী সৃষ্টি হয়, এই এনামার বর্ণালী থেকে কিভাবে এমআরআই তৈরি হয় বা ইমেজ তৈরি হয়, সেটাই আমরা এখন তোমাদের দেখাবো। তাহলে দেখো, এখন আমরা তোমাদের তাহলে আমরা অলরেডি জেনে গেলাম যে আমাদের শরীরে যে পানি আছে, ওই পানির ভিতরে অসংখ্য হাইড্রোজেন পরমাণু, পানি আর পানির ভিতরে হাইড্রোজেন পরমাণু আছে। ওই হাইড্রোজেন পরমাণুই মূলত এনামার সিগন্যাল তৈরি করে। কেমন? কীভাবে এনামার সিগন্যালটা তৈরি করে, ওই সিগন্যালটা আমরা কিভাবে পরবর্তীতে এমআরআইতে রূপান্তর করে বিভিন্ন ইমেজ তৈরি করব, সেটা আমরা দেখাবো, ঠিক আছে? তো মনে রাখবো, আমাদের কিন্তু এমআরআইটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় মস্তিষ্কের রোগ চিকিৎসা, অর্থাৎ ব্রেনের ভিতরে যে টিউমার হয়েছে কিনা এটার চিকিৎসা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তারপরও আমাদের হাড়ের বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হয়, এটা আমরা একটু পরে আসছি। তাহলে মনে রাখবা, তাহলে আমাদের শরীরে যে প্রোটনগুলো আছে, যে পানিতে যে হাইড্রোজেন পরমাণু আছে, এই হাইড্রোজেন পরমাণুগুলো সাধারণত তারা যে কোনো একটা স্পিনে তারা কি ঘুরতে থাকে, তাদের একটা চুম্বক ক্ষেত্র হিসাবে আচরণ করে। কেমন? আচ্ছা, এটা হচ্ছে দুর্বল একটা চুম্বক ক্ষেত্র যে হাইড্রোজেন পরমাণুগুলো তৈরি করে। আর এমআরআই যে মেশিনটা তোমরা হয়তো বা দেখছো কিনা আমি জানি না, এমআরআই মেশিনটা হচ্ছে এরকম একটা মেশিন, আমি তোমাদের দেখাই, এই যে এরকম, ঠিক আছে? তোমরা বাস্তবে গিয়ে দেখতে পারো, এই যে এরকম বড় একটা মেশিন। তো এই এমআরআই মেশিনের ভিতরে কি করা হয়, বড় একটা চুম্বক থাকে, অনেক শক্তিশালী একটা বড় চুম্বক থাকে। আর আমাদের শরীরের যে প্রোটনগুলো বা হাইড্রোজেন পরমাণুগুলো হচ্ছে দুর্বল চুম্বক ক্ষেত্র তৈরি করে। তাহলে বড় একটা চুম্বক, কিরকম শক্তির চুম্বক? 0.5 থেকে 3 টেসলা। এই টেসলা হচ্ছে, তার আগে হচ্ছে নিউটন এম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স, অর্থাৎ তার এককটা। অর্থাৎ এত শক্তিশালী একটা চুম্বক সাধারণত ব্যবহার করা হয় এই এমআরআই মেশিনের ভিতরে। তো যখন আমাদের বডিটাকে এমআরআই মেশিনে প্রবেশ করানো হয়, তখন এই শক্তিশালী চুম্বক ক্ষেত্রের প্রভাবে, এই শক্তিশালী চুম্বক ক্ষেত্র কিন্তু তাদের একটা যে কোনো তারা একটা অক্ষ বরাবর তারা আবর্তন করে, চুম্বক ক্ষেত্র একটা অক্ষ বরাবর রোটেট করে। তখন আমাদের শরীরের যে, বিশেষ করে আমাদের ধরো ব্রেনে আমাদের এমআরআই হবে, তাই ব্রেনের যে পানি আছে, ধরো ওই শরীরের পানি বা ওই অংশের পানির যে হাইড্রোজেন পরমাণুগুলো তারা কি করে, তো হাইড্রোজেন পরমাণুগুলো তাদের থেকে একটা যেহেতু যে চুম্বক ক্ষেত্র আছে, তারা একটা অক্ষ নিয়ে তারা আবর্তন করে। তখন এই চুম্বক ক্ষেত্র কী করে, ওই কিছু পরিমাণ হাইড্রোজেনগুলোকে তাদের যে অক্ষ বরাবর রোটেট করে, তাদের এই অক্ষটাকে বাধা দিয়ে তাদের সাপেক্ষে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের সাপেক্ষে ঘুরতে বাধ্য করে কিছু পরিমাণ হাইড্রোজেনকে। দেখো, এই চুম্বক বরাবর ঘূর্ণন, এই কিছু পরিমাণ হাইড্রোজেন, তখন যে সকল হাইড্রোজেনগুলো তাদের চুম্বক ক্ষেত্রের অধীনে ঘুরতে বাধ্য করে, তাদের স্পিনটা হয় প্লাসের হাফ। আর কিছু পরিমাণ হাইড্রোজেন পরমাণুকে তাদের চুম্বক ক্ষেত্রে তাদের সাপেক্ষে আর ঘুরাতে পারে না, তাদের অধীনে রাখতে পারে না চুম্বক ক্ষেত্রটা। ওই হাইড্রোজেন পরমাণুগুলোর স্পিন হচ্ছে মাইনাসের হাফ, অর্থাৎ ওরা হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন, অর্থাৎ তখন তারা হাইড্রোজেন পরমাণুর ভিতরে কি করে, দুইটা শক্তি স্তরে বিভক্ত হয়ে যায়। অর্থাৎ যারা চুম্বক ক্ষেত্রের অধীনে ঘুরে, ধরো চুম্বক ক্ষেত্র যেদিকে ঘুরে, হাইড্রোজেন পরমাণুটাকে ওদিকে ঘুরতে বাধ্য করে চুম্বক ক্ষেত্রের বিপরীতে, অর্থাৎ হাইড্রোজেনটা যে অক্ষে ঘুরবে তার বিপরীতে চুম্বক ক্ষেত্রটা কি করে, তাদের ঘুরাতে বাধ্য করে। তখন তার ঘূর্ণন শক্তিটা কমে যায়, তখন সে নিম্ন শক্তি স্তরে রূপান্তর হয়। এটাকে বলা হয় স্পিন হচ্ছে প্লাস, অর্থাৎ চুম্বক অক্ষ বরাবর ঘূর্ণন। আর মাইনাস হচ্ছে চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে ঘূর্ণন। চুম্বক যে হাইড্রোজেন পরমাণুগুলোকে কি করতে পারে না, হাইড্রোজেন পরমাণুর ঘূর্ণনকে সে কী করতে পারে না, বাধা দিতে পারে না, অর্থাৎ তার অধীনে ঘুরাতে পারে না যে হাইড্রোজেন পরমাণুগুলো। তখন ওই হাইড্রোজেন পরমাণুগুলো স্পিনটা থাকে কি উপরে, বুঝতে পারছো? তো দেখো, এই যে আমি এখানে দেখাইছি, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, এটা হচ্ছে শক্তি। যখন তুমি একটা মানুষের দেহকে তোমার ওই এমআরআই মেশিনের মধ্যে প্রবেশ করাবা, তখনই অটোমেটিক যে হাইড্রোজেন পরমাণুগুলোর দুইটা শক্তি স্তরে রূপান্তর হবে। একটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের, আর সাধারণত এই যে হাইড্রোজেন পরমাণু যেটা চুম্বক ক্ষেত্রের অধীনে ঘুরে, এটা হাইড্রোজেন পরমাণুর সমান্তরালে থাকে, তার সমান্তরালে তার অক্ষ বরাবর ঘুরতে বাধ্য করে। আর কীরকমভাবে ঘুরে, অর্থাৎ মুমূর্ষ লাটিমের ন্যায়,
বুঝছো, মুমূর্ষ লাটিমের ন্যায় ঘুরতে বাধ্য করে, যেটাকে লামর গতি বলা হয়, লামর গতি। ধরো দেখবে একটা লাটিম যখন ঘুরে, খুব স্পিডে ঘুরে, তারপর যখন সে তার শক্তি কমে যায়, দেখবে আস্তে আস্তে হেলে দুলে ঘুরতে থাকে। তো হাইড্রোজেন পরমাণুগুলো কি করে, ওই চুম্বক ক্ষেত্রের অধীনে তার ঘূর্ণনের বিপরীতে তার তার সাপেক্ষে ঘুরতে বাধ্য করে। তখন হাইড্রোজেন পরমাণুগুলো আস্তে 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 ঘুরে, অর্থাৎ নিম্ন শক্তিতে সে ঘুরে। আর যেগুলো চুম্বক ক্ষেত্র যাদেরকে বাধ্য করতে পারে না, তারা উচ্চতর শক্তি স্তরে গিয়ে তাদের স্পিন বেশি থাকে। তখন এভাবে অটোমেটিক দুইটা শক্তি স্তরে রূপান্তর হয়ে যায় এই হাইড্রোজেন পরমাণু। এর ভিতরে যে পানির অণু আছে, ওই পানির ভিতরে কিন্তু হাইড্রোজেন পরমাণুর ভিতরে কিন্তু এগুলো ঘটে। ওখানে কিন্তু হাইড্রোজেন পানির অণু কখনো ভাঙে না, অর্থাৎ পানির ভিতরে যে হাইড্রোজেন পরমাণু থাকে, ওই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এই ধরনের ঘটনা পরিলক্ষিত হয়। বুঝতে পারছো, দুইটা শক্তি স্তরে বিভক্ত হয়ে গেল। এখন ধরো এই যে চুম্বক ক্ষেত্র প্রয়োগের ফলে যে দুইটি শক্তি স্তরে, দেখো উচ্চতর শক্তি স্তরটাকে বলা হয় বিটা শক্তি স্তর, আর নিম্ন শক্তি স্তরটাকে বলা হয় আলফা শক্তি স্তর। অর্থাৎ যেটা প্লাস শক্তি স্তর সেটা কিন্তু নিম্ন শক্তি স্তর, যেটাকে আলফা, আর যেটা উচ্চতর শক্তি স্তর সেটা হচ্ছে বিটা। এখন এই ঘটনা যখন ঘটে, এখন নিম্ন শক্তি স্তরের হাইড্রোজেন পরমাণুগুলো কি করে, সে তো চায় সে এই চুম্বক ক্ষেত্রের থেকে সে বাঁচতে, এই চুম্বক ক্ষেত্রের অধীন থেকে সে ছাড়া পেতে চায়, অর্থাৎ সে আগের মতন তার শক্তি স্তরে যেতে চায়, উচ্চতর শক্তি স্তরে সে ঘুরতে চায়। তখন কি ঘটনাটা ঘটে, তখন এই অবস্থা যখন দুটি শক্তি স্তরে বিভক্ত হলো, আমরা যখন কি ওই আমরা এখান থেকে কি দিলাম, টিভি বা রেডিও, বেতার, কেমন বেতার তরঙ্গ, যখন কি করব, আমরা বেতার তরঙ্গ সৃষ্টি করে আমরা ওই মানুষের শরীরে নিক্ষেপ করব। অর্থাৎ ওই দিন যেখানে তোমার যে এমআরআইটা করা হবে, ওখানে যখন নিক্ষেপ করা হবে, তখন ওই ওই বেতার তরঙ্গ থেকে, তখন এখান থেকে একটা বাইরে থেকে, একটা বাইরের উৎস থেকে একটা শক্তি দিয়েছি বেতার তরঙ্গ, ওই বেতার তরঙ্গ থেকে কি করবে, এই যে হাইড্রোজেন পরমাণুগুলো, এই যে নিচের যে হাইড্রোজেন পরমাণুগুলো, কেমন তারা কি করবে, একটা শক্তি তারা একটা অর্জন করতে চেষ্টা করবে। অর্থাৎ তারা এখান থেকে একটা শক্তি নেবে, কোথায় থেকে, এই যে বেতার তরঙ্গ থেকে, টিভি বা বেতার তরঙ্গ থেকে, এখান থেকে একটা শক্তি নিয়ে তা কি করবে, তারা একটা শক্তি পাবে। যখন এই দুইটা শক্তি স্তরের পার্থক্যের, অর্থাৎ দেয়ালি সমান সমান, এখানে এস নিউ পরিমাণ দুইটি শক্তি স্তরের শক্তি, যখন এই পরিমাণ দুটি শক্তি স্তরের সমান পরিমাণ শক্তি বেতার তরঙ্গ থেকে এই নিচের হাইড্রোজেন পরমাণুগুলো, অর্থাৎ নিম্ন স্পিন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুগুলো শক্তি শোষণ করে এবার কি করবে, তারা লাফ দিয়ে উপরে শক্তি স্তরে যাবে। তারা লাফ দিয়ে কি করবে, তারা উচ্চতর শক্তি স্তরে যাবে। যখন তারা লাফ দিয়ে উচ্চতর শক্তি স্তরে যাবে, একটা শক্তি তারা গেইন করবে। এখন তুমি তো জানো উচ্চতর শক্তি স্তরটা হচ্ছে ক্ষণস্থায়ী। আবার যখন এই বেতার তরঙ্গটা উৎস থেকে বন্ধ করে দিব, তখন আস্তে করে আবার ইলেকট্রনগুলো কি করে, আবার লাফ দিয়ে সে নিম্ন শক্তি স্তরে চলে আসে। অর্থাৎ যে পরিমাণ সে এই বেতার তরঙ্গ শোষণ করে, যখন সে শোষণ করে তখন কি শক্তি লাভ করে, তখন কি চুম্বক ক্ষেত্র তাকে তার আর অধীনে ঘুরাতে পারে না, তখন সে চুম্বক ক্ষেত্রের অধীন থেকে মানে সে রক্ষা পেয়ে সেই করে উচ্চতর শক্তি স্তরে গমন করে। কিন্তু ওইটা তো তার স্থায়ী শক্তি স্তর না, ঠিক আছে। তখন সে আবার যখন শক্তি বন্ধ করে দেয়, তখন সে কি করে, আবার সে তার পূর্বের স্পিনে সে চলে আসে, আবার চুম্বক ক্ষেত্রের অধীনে সে ঘুরতে থাকে। তখন এই ঘটনার ফলে কিছু শক্তি বিকিরণ করে, অর্থাৎ শক্তি শোষণ করে উপরে গেছে, আবার শক্তি ছেড়ে দিয়ে যখন নিম্ন শক্তি স্তরে বা উচ্চতর স্পিন থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে, তখনই একটা শক্তি এখান থেকে একটা বিকিরণ এখান থেকে নির্গত হয়, অর্থাৎ একটা শক্তি বিকিরণ ঘটে। ওই বিকিরণ শক্তিটাই অ্যানামার রশ্মি, বুঝতে পারছো, ওইটা হচ্ছে অ্যানামার রশ্মি। অর্থাৎ ওইটা ওই সিগন্যালটা যে শক্তিটা বিকিরণ ঘটে, ওইটাই মূলত একটা বর্ণালী। তো ওই বর্ণালীটাকে যদি আমি চুম্বক ক্ষেত্রের সাপেক্ষে এর শক্তি প্লট করি, তখন এই ধরনের একটা সিগন্যাল পাবো, যে শক্তিটা এখান থেকে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন আসবে, যে শক্তিটা বিকিরণ ঘটবে, ওই শক্তিটাকে যদি আমি চুম্বক ক্ষেত্রের শক্তির সাপেক্ষে আমি প্লট করি, তখন এই ধরনের সিগন্যাল পাওয়া যাবে। এই ধরনের সিগন্যালটাই হচ্ছে অ্যানামার সিগন্যাল। এবার এই অ্যানামার সিগন্যালটাকে ডাটা প্রসেস করে কম্পিউটারের মাধ্যমে কি করা হয়, কতগুলো ত্রিমাত্রিক অর্থাৎ 3D ইমেজ তৈরি করা হয়, বুঝতে পারছো। এই 3D ইমেজগুলো এই 3D ইমেজ দেখে ডাক্তার সাহেবগুলো খুব সহজে রোগ নির্ণয় করতে পারে। কিভাবে, ধরো তারা জানে একটা স্বাভাবিক কোষ, ধরো কারো ব্রেনটা ভালো, অর্থাৎ ভালো সুস্থ মস্তিষ্কের একটা ব্রেন বা একটা কোষের কি করা হয়, প্রতিচ্ছবি
আর যেটা ইনজুরি, যদি ধরো কারো ব্রেনে যদি টিউমার হয় তাহলে হচ্ছে ইনজুরি কোষ, ওই ইনজুরি কোষের প্রতিছবি কিন্তু 3D ছবি কিন্তু এক হবে না, অর্থাৎ দুইটার তফাৎ ঘটবে। কেন তফাৎ ঘটবে? ধরো একটা সুস্থ মস্তিষ্কে হাইড্রোজেন বা পানির যে পরিমাণ, আর একটা ইনজুরি কোষে বা বিশেষ করে যখন টিউমার হয় বা ক্যান্সার হয়, ওখানে কি অস্বাভাবিক কোষের বৃদ্ধি ঘটে যেটা টিউমার, তখন ওখানে পানির ঘনত্ব আর সুস্থ কোষের পানির ঘনত্ব কিন্তু এক থাকে না। ফলে এখান থেকে যে শক্তি দেওয়া হয়, এই ব্যথার তরঙ্গ দুইটা কোষ ভিন্ন পরিমাণ শক্তি শোষণ করে, ফলে তাদের তরঙ্গ ফ্রিকোয়েন্সিটা ভিন্ন হয়, অর্থাৎ স্বাভাবিক কোষের ফ্রিকোয়েন্সি আর ইনজুরি কোষে বা টিউমারযুক্ত কোষে বা ক্যান্সারযুক্ত কোষের ফ্রিকোয়েন্সি ভিন্ন হয়। তখন এই ফ্রিকোয়েন্সি ভিন্ন হলে তাদের ইমেজটাও ভিন্ন হয়। তখন এই ইমেজের ডিফারেন্স বিটুইন এই দুইটা ইমেজ দেখে ডাক্তার সাহেবগুলো খুব সহজে চিনতে পারে যে এখানে টিউমার হয়েছে কিনা বা কী ধরনের সমস্যা। তো মনে রাখো, শুধু আমরা এমআরআইয়ের মাধ্যমে রোগ নির্ণয় করা হয়, কিন্তু শুধু ডায়াগনোসিসটা করা হয় কেমন এই এনএমআর মাধ্যমে। তবে যে সকল মানুষের হার্টের পেসমেকার বসানো অর্থাৎ কৃত্রিম হৃদকম্পন যন্ত্র থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ওই এমআরআই করা সম্ভব না। তাহলে মোটামুটি আমরা খুব সহজে এমআরআই কী জিনিস আমরা মোটামুটি বুঝতে পারলাম। তাহলে এমআরআই যদি আমি সংক্ষিপ্তভাবে যাই, অর্থাৎ আমাদের এমআরআই মেশিনে বড় একটা চৌম্বক ক্ষেত্র থাকে, আর আমাদের শরীরে যে পানি থাকে ওই পানির ভিতরে অসংখ্য বিলিয়ন ট্রিলিয়ন হাইড্রোজেন পরমাণু থাকে। যখন মানুষের দেহটাকে ওই যন্ত্রের মধ্যে প্রবেশ করানো হয়, তখন বড় একটা চুম্বক ক্ষেত্রের সাপেক্ষে আমাদের শরীরের যে প্রোটনগুলো এরা প্রত্যেকটাই ক্ষুদ্র চুম্বকরূপী। তখন এই বড় চুম্বক ক্ষেত্রের প্রভাবে ক্ষুদ্র চুম্বকরূপী যে চুম্বকগুলো তার অধীনে ঘুরতে বাধ্য করে। কিছু কিছু তোমার হাইড্রোজেন পরমাণুকে তার অক্ষের সাপেক্ষে ঘুরতে বাধ্য করে, যেটা নিম্ন শক্তি স্তর, আর কিছুকে তার অধীনে ঘুরতে বাধ্য করাতে পারে না, যেটা উচ্চতর শক্তি স্তরে চলে যায়। তাহলে যখন চুম্বক ক্ষেত্রে আমাদের শরীরকে প্রবেশ করানো হয়, বডিটাকে যখন প্রবেশ করানো হয়, তখনই শরীরের প্রোটনগুলো দুটি কি হয়, দুটো ভিন্ন শক্তি স্তরে বিভক্ত হয়ে যায়। এই অবস্থা যখন বাহ্যিক বেতার তরঙ্গ বা টিভি তরঙ্গ প্রবেশ করানো হয়, তখন টিভি তরঙ্গ থেকে নিম্ন শক্তি স্তরের বা নিম্ন স্পিন বিশিষ্ট শক্তি স্তরের হাইড্রোজেন পরমাণুগুলো শক্তি শোষণ করে উচ্চতর হাইড্রোজেন পরমাণু উচ্চতর শক্তি স্তরে বা উচ্চতর স্পিনে গমন করে। তখন যারা ওই শক্তি যখন যখন বেতার তরঙ্গ বা টিভি তরঙ্গ বন্ধ করে দেওয়া হয়, তখন ওই পরিমাণ শক্তি ছেড়ে দিয়ে তারা নিম্ন শক্তি স্তরে ফিরে আসে, তখনই একটি শক্তি বিকিরণ করে। সেই শক্তিটাকে চুম্বক ক্ষেত্র এবং শক্তিকে যদি প্লট করলে আমরা নিম্নের ন্যায় কি এক ধরনের সিগন্যাল, এনএমআর সিগন্যাল পাবো। সেই এনএমআর সিগন্যাল থেকে কি করা হয়, ডাটা প্রসেস করে বিভিন্ন ধরনের ইমেজ তৈরি করে সাধারণত রোগ নির্ণয় করা হয়। কেমন? তো এটাই ছিল মূলত রোগ নির্ণয়ের ক্ষেত্রে এমআরআই ভূমিকা। তো দেখো, আমি তো অনেক ডিটেলস আলোচনা করলাম, জানি না তোমরা কীরকম বুঝছো। দেখো, আমি আবার এইটাকে একেবারে সংক্ষিপ্ত করে, কেমন, যে এমআরআই একেবারে সংক্ষিপ্ত করে তুমি 2 নম্বরের জন্য যদি তুমি এমআরআই পড়তে চাও, স্যারে যে এমআরআই রোগ নির্ণয় এমআরআই পরীক্ষার মূলনীতি, কেমন, আমি অল্প কথা লিখে দিয়েছি। এমআরআই ম্যাগনেটিক রেজোনেন্স হলো একটি তড়িৎ চুম্বকীয় অনুরণন, যার মাধ্যমে দেহের রোগ নির্ণয়ের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়। নিম্নে এমআরআই মূলনীতির প্রক্রিয়া বর্ণনা করা হলো। শুধু মূলনীতিটা, এমআরআই মেশিনের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে একটি শক্তিশালী চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। চুম্বক ক্ষেত্রে অন্য কয়েল তখন বেতার তরঙ্গ প্রেরণ এবং গ্রহণ করে। এতে শরীরের প্রোটনসমূহ বেতার তরঙ্গ শোষণ করে উত্তেজিত হয়। উত্তেজিত অণু অতিরিক্ত শক্তি ছেড়ে দিয়ে উক্ত সিগন্যাল এমআরআই মেশিনের কম্পিউটারে প্রেরণ করে, যা সঞ্চালনের কেবিনে রাখা রোগীর সংশ্লিষ্ট অংশের প্রতিছবি ধারণ করে, যা দেখে রোগ নির্ণয় করা হয়। আশা করি আমি ডিটেলস যেটা বুঝাইছি তুমি এই অংশটা অবশ্যই বুঝতে পারছো। শুধু এটুক লেখলি হয়ে যাবে, কেমন। তারপর দেখো এমআরআইয়ের উপকারিতা। এটি কোনো আয়নিক রেডিয়েশন হয় না, তাই দেহের কোনো ক্ষতি হয় না। অন্যান্য পদ্ধতির তুলনায় শরীরের সব টিস্যু যেমন হৃৎপিণ্ড, লিভার, অন্যান্য অঙ্গাণুকে সহজে চিহ্নিত রোগ নির্ণয় নির্ভুলভাবে করা যায়। এমআরআই ক্যান্সার, হার্ট অস্বাভাবিক নির্ণয় অসামান্য অবদান রাখেছে। এমআরআই যে সকল উপাদান ব্যবহার করা হয়, বিশেষ করে এক্স-রে, সিটি স্ক্যানে ব্যবহৃত উপাদানের মতো অ্যালার্জিক বিক্রিয়া উৎপন্ন করে না। কিছু অপকারিতা আছে, এটি দিয়ে সকল ক্যান্সার নির্ণয় করা যায় না। এটি অনেক ব্যয়বহুল। এমআরআই অনেক সময় ক্ষতিকর এবং শান্ত প্রকৃতির রোগের মধ্যে পার্থক্য করতে পারে না। এমআরআই ব্যবহারে ইনফেকশনের ক্ষেত্রে সামান্য স্কিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো হচ্ছে এমআরআইয়ের অপকারিতা, কেমন। আরও একটা প্রশ্ন আছে, তোমরা নিজেরা একটু পড়ে নিও। সেটা হচ্ছে তোমার এমআরআই এবং এক্স-রের মধ্যে কোনটি অধিক তাৎপর্যপূর্ণ, এটা তোমরা একটু পড়ে নিও। দেখো, রোগ নির্ণয় এক্স-রে চেয়ে এমআরআই অধিক তাৎপর্যপূর্ণ, কারণ এমআরআই শরীরের যে কোনো কোষের অংশের 3D ছবি তুলতে পারে।
ফলে শরীরের ভেতরে কোনো টিউমার বা এ জাতীয় কোনো কিছু সৃষ্টি হলে পরিষ্কারভাবে ছবিতে ভেসে ওঠে। অন্যথায় এক্স রে 3D ছবি প্রদর্শন করতে পারে না। এক্স রে ব্যবহারের ফলে যে সকল উপাদান ব্যবহার করা হয় ওই সকল উপাদান অ্যালার্জিক বিক্রিয়া উৎপন্ন করে। আবার এক্স রে চেয়ে রঞ্জন রশ্মি ব্যবহার করা হয়, তা আমাদের শরীরের কোষকে ধ্বংস করে ফেলে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় রোগ নির্ণয় এক্স রে চেয়ে এমআরআই অধিক তাৎপর্যপূর্ণ। দেখো এক্স রে কিন্তু অনেক শক্তিশালী, তা যা আমাদের কোষকে ধ্বংস করে ফেলে, অনেক শক্তিশালী তড়িৎ চুম্বকীয় বিকিরণ। আর রেডিও হচ্ছে যেহেতু তার তরঙ্গদৈর্ঘ্য অনেক বড়, সুতরাং তার অনেক দুর্বল তার শক্তিটা, এই কারণে আমাদের শরীরের কোনো কোষকে সে ধ্বংস করতে পারে না। তাহলে মোটামুটি আজকে এটাই ছিল আমাদের। তা আজকের লেকচারটা যদি আমি অ্যানালাইসিস করি, তুমি বেশি কিছু নাই, তোমার কী কী পড়বো আমরা, আইআর রশ্মি কাকে বলে, ইউভি রশ্মি কাকে বলে, ফসফর কী জিনিস, আমরা আইআর রশ্মির ব্যবহারগুলো পড়ব, জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণে আইআর রশ্মির ইউভি রশ্মির প্রয়োগটা পড়ব, আর এমআরআই কী বা এমআরআইয়ের মূলনীতি সংক্ষিপ্তভাবে পড়ব। আর এমসিকিউর জন্য এনামার সক্রিয় কোন প্রমাণগুলো বা এনামার কী, এনামারের অ্যালাবেশনটা পড়ব ইত্যাদি। আর এই এমআরআইতে সাধারণত কোন বেতার তরঙ্গ বা টিভি তরঙ্গ ব্যবহার করা হয়, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তাহলে ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।